আমাকে অবতলত্ব এবং সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু এবং আনতি বিন্দু তো এই প্রভৃতি বিষয় সম্পর্কে ধারণা প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে। তো কিছু উদাহরণ দেখানোর পূর্বে আমি তোমাদের একটি সম্যক ধারণা দিতে চাই, কেননা ক্যালকুলাস ক্লাসে হয়তো কিছু অপ্রয়োজনীয় নিয়ম প্রয়োগ করা হয়ে থাকে এবং বলা হয়ে থাকে যে এই দ্বিতীয় ডেরিভেটিভ যদি ধনাত্মক বা পজিটিভ হয় তাহলে এর অবতল একদিকে হবে এবং ঋণাত্মক হলে এটা অন্যদিকে হবে। তো ছাত্ররা এগুলো মুখস্থ করে এবং যদি পরীক্ষায় তা মনে থাকে তবে ভালো ফলাফল করে, অন্যথায় তারা তা পারে না এবং হয়তো পরে আবার মুখস্থ করে, কিন্তু 30 বছর বয়স যেতে না যেতে আসলে তা ভুলে যাওয়ারই কথা। আমি তোমাদের এ বিষয়ে একটি ধারণা দেব এবং আশা করি যে তোমরা তা কখনোই ভুলবে না। তো আমরা যে সকল বক্ররেখা নিয়ে এখানে আলোচনা করব তার অধিকাংশেরই প্রধানত 3 ধরনের গুরুত্বপূর্ণ বিন্দু থাকে। তো আমি একটি বক্ররেখা আঁকি। তো ধরা যাক যে আমার বক্ররেখাটি এটা দেখতে কিছুটা এমন হবে। প্রথমে আমি আমার অক্ষগুলো এঁকে নেই। তো ধরি এটা হলো আমার এক্স অক্ষ, এটা কিছুটা মোটা হয়ে গেল, এবং এটা হলো আমার ওয়াই অক্ষ। এখন এই বক্ররেখাটা দেখতে এরকম হবে। আচ্ছা, তো আমি এখন কি আঁকবো? তো ধরি এইটা হলো আমার বক্ররেখা এবং এটা তারপর এভাবে যায়। এখন ক্যালকুলাসে তুমি বিভিন্ন রকমের বক্ররেখা দেখবে, কেননা তোমাদের একাধিক ডিগ্রির এই বহুপদী এসব প্রভৃতি বিষয় নিয়ে ধারণা দেওয়া হবে। এখন এই গ্রাফটিতে গুরুত্বপূর্ণ বিন্দু কোনগুলো? তো অর্থাৎ কোন বিন্দুগুলোতে ঢাল 0 হবে। তো এই যে যেমন ধরো, আচ্ছা আমার কলমটা ঠিক করে নিই। তো এই বিন্দুটি এখানে ঢাল 0 হবে এবং এই বিন্দুটি তো এখানেও ঢাল 0 হবে, কারণ তুমি যদি এখানে একটি স্পর্শক রেখা আঁকো তাহলে এটা এরকম হবে, আর একটি বিন্দু এখানে ঢাল 0 হবে। তো এই রেখাটি স্পর্শক হবে না, কিন্তু এই ঢালটা এখানে 0 হবে, তো এটা দেখাই যাচ্ছে যে এই বিন্দুতে এটা সমতল হয়ে যায়। এখন তোমরা যখন শুরুর দিকে ক্যালকুলাস করবে তখন তোমরা আসলে এই গ্রাফ নিয়েই বেশি কাজ করবে। তো এখানে এই বিন্দুটি এটা হলো এই গ্রাফের অথবা এই চিত্রের লোকাল ম্যাক্সিমা বা স্থানীয় সর্বোচ্চ বিন্দু। তো এটা যদি এই পুরো ফাংশনটির সর্বোচ্চ বিন্দু হতো তাহলে এটা গ্লোবাল সর্বোচ্চ বিন্দু বলতাম বা গ্লোবাল ম্যাক্সিমা। তো এখানে এই বিন্দুটি এটা হলো গ্রাফের স্থানীয় সর্বনিম্ন বিন্দু, অর্থাৎ এটি একটি পুরো ফাংশনটির সর্বনিম্ন বিন্দু হতো তাহলে এটা গ্লোবাল সর্বনিম্ন বিন্দু হতো। আর এই বিন্দুটিকে বলা হয় আনতি বিন্দু, কেননা এইটা আসলে সর্বোচ্চ বা সর্বনিম্ন কিছুই না, কিন্তু এখানে গ্রাফটি কিছুটা আনত হয়ে পড়ে, এই জন্য একে বলা হয় আনতি বিন্দু। এবং এখানে দেখা যায় যে এই গ্রাফটি নিজে এবং এর প্রথম ও দ্বিতীয় ডেরিভেটিভের অবস্থা এই বিন্দুগুলোর জন্য কি হবে। তো প্রথমেই এই সর্বনিম্ন বিন্দু নিয়ে আলোচনা করা যাক, কেননা আমরা সবচেয়ে বেশি এর মুখোমুখি হই y সমান x স্কোয়ার বা সাধারণ পরাবৃত্ত এই প্রভৃতি বিষয় নিয়ে আলোচনার সময়। এবং আবার যখন এই পরাবৃত্তের ঋণাত্মক অবস্থায় যাই তখন আমরা এটা এরকম দেখতে হয়। এখন আমরা একটি গ্রাফের সর্বনিম্ন বিন্দু নিয়ে আলোচনা করব যার ঊর্ধ্বগামী অবতল আছে। তো ধরি আমার বক্ররেখাটি অনেকটা এরকম, এবং ধরা যাক যে এটা হলো f অফ x একটি ফাংশনের জন্য এই বক্ররেখা। এখন আমরা যদি এই বক্ররেখার বিভিন্ন বিন্দুতে যাই তাহলে এর ঢালটা কেমন হবে। তো দেখা যাক, প্রথমে আমি যদি এই বিন্দুটি নেই তো এখানে এর ঢালটা এরকম হবে। তো এটা হলো আমার স্পর্শক রেখা, এবং তারপর আমি যখন এই বিন্দুতে যাই তখন কি হবে। তো এখানে আমি শুধু এই বিন্দুটি আরেকটু ডানে গিয়েছি, তো এখানে এই বিন্দুটির ঢাল দেখতে অনেকটা এমন হবে। তাহলে তুমি যদি এখানে দেখো তো এর ঢালটা ঋণাত্মক, এবং তুমি যদি এখানে যাও তাহলে এর ঢালটাও ঋণাত্মক, কিন্তু এর মানটা আসলে কম। এবং আমরা যদি এই বিন্দুতে যাই তাহলে এটা এইরকম হবে, অর্থাৎ এর ঢাল এটা সমতল। এবং তারপর তুমি যদি এই বিন্দুতে নাও তাহলে এর ঢাল উপর দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ এটা পজিটিভ। তাহলে তুমি যদি এই বিন্দুতে নাও তাহলে এটা নেগেটিভ, এবং এই বিন্দুতে নিলে এটাও নেগেটিভ কিন্তু এটা একটু মানটা কম, এবং তারপর এখানে নিলে এটা 0, এবং তারপর এখানে নিলে এটা পজিটিভ, এবং তারপর তুমি যদি এখানে নাও তাহলে এটাও পজিটিভ হবে, এর মানটা আরো বেশি হবে। এখন দেখি যে এটা আমরা আঁকতে পারি কিনা এই লেখচিত্রে। এটা আমি শুধুমাত্র একটি ধারণার জন্য করছি, তো এর সঠিক মান আসলে আমি জানি না। তো এখন এটা দেখতে কেমন হবে? তো এই ঢালটা এখানে অনেক বেশি ঋণাত্মক, তো আমি এখানে একটি বিন্দু নিচ্ছি, তো এটা হলো অনেক বেশি নেগেটিভ, এবং তারপর এইখানে এটা নেগেটিভ কিন্তু এর মানটা একটু কম, তো এটা এই বিন্দুটা এখানে হবে, এবং ঠিক এই বিন্দুতে এখানে ঢাল হলো 0, এবং তারপর তুমি যদি এই বিন্দুটা নাও তো এখানে ঢালটা পজিটিভ, এবং তারপর এই বিন্দুর জন্য তো এখানে এটা আরো বেশি পজিটিভ,
তাহলে আমাদের ঢালের জন্য তুমি যদি একটি গ্রাফ আঁকো তাহলে এটা দেখতে এমন হবে, এবং আমি এটা ধরে নিয়েছি যে এটা হলো দ্বিমাত্রিক একটি বহুপদী, কেননা এটা যদি তৃতীয় মাত্রার একটি বহুপদী হতো তাহলে আমরা এখানে একটি বক্ররেখা পেতাম। তো যদি এই ফাংশনটি এটা হয় যে y সমান ax স্কোয়ার যোগ b, তাহলে তার প্রথম ডেরিভেটিভ হবে 2ax যোগ 0, এবং অবশ্যই এটা একটি সরল রেখা এবং এটা 0 0 এই বিন্দু দিয়ে যাবে। আশা করি তোমরা একটা ধারণা পেয়েছো। এখন আমরা দ্বিতীয় ডেরিভেটিভের দিকে তাকাই, অর্থাৎ এই ঢালের ঢাল। এই দ্বিতীয় ডেরিভেটিভ এই ফাংশনটির জন্য এটা হলো প্রথম ডেরিভেটিভের ঢাল। এখন আমি দ্বিতীয় ডেরিভেটিভটা আঁকি। তো দ্বিতীয় ডেরিভেটিভের চিত্রটা, তো প্রথমে আমার অক্ষগুলিকে এঁকে নেই, এবং আমার একটু তাড়া আছে তো আমার তাড়াতাড়ি করতে হবে। আমি দেখি আমি 5 মিনিটের মধ্যে এটা শেষ করার চেষ্টা করব। তো দ্বিতীয় ডেরিভেটিভ অর্থাৎ এফ প্রাইম প্রাইম অফ এক্স, তো এটা হলো এই ঢালের ডেরিভেটিভ, এবং এটা এখানে কি, এখানে এটা হলো একটি ধ্রুবক। এই ক্ষেত্রে এটা হলো একটি ধ্রুবক কারণ এটা একটি ঊর্ধ্বগামী সরল রেখা। আসলে তুমি যদি এর মান বের করো তাহলে তুমি পাবে 2a, এবং এর চিত্রটা এটা দেখতে কিছুটা এমন হবে। তো এটা হলো একটি ধ্রুবক এবং এটা একটি ধনাত্মক ধ্রুবক। তাহলে সাধারণত যখন আমরা এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুর আলোচনা করি, অর্থাৎ এই ক্ষেত্রে এখানে এই সর্বনিম্ন বিন্দুটি, তো এটার ঢালের অবস্থা কি হবে? তো এর ঢালটি আসলে এটা ধীরে ধীরে এটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আচ্ছা, তুমি এখানে এটা উদাহরণস্বরূপ এভাবে দেখতে পারো যে এখানে এই অংশটাতে, তো এই বামের এই অংশটাতে এখানে যদিও তোমার ফাংশনের মানটা এটা ধীরে ধীরে কমে যাচ্ছে, কিন্তু এর ঢালটা এটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এবং এই জন্যে যদিও প্রথমে এই ফাংশনটা নিচের দিকে নামছিল, পরের দিকে এটা ধীরে ধীরে উপর দিকে উঠে যায়। তো তাহলে তুমি বলতে পারো যে যখনই একটি ফাংশনের ঢালের মান এটা ধীরে ধীরে বৃদ্ধি পায় তখন আমরা একটি সর্বনিম্ন বিন্দু পাই। এবং একইভাবে আমরা এটাও বলতে পারি যে যখন আমাদের এই দ্বিতীয় ডেরিভেটিভ এটা ধনাত্মক হয় তখন আমাদের এই বক্ররেখাটির অবতল ঊর্ধ্বগামী হয়। এবং এর বিপরীত ঘটনাটির জন্য কি হবে? তো এখানে সবকিছুই উল্টে যাবে। তো ধরি এটা আমাদের বক্ররেখা, এবং এখানে এই বিন্দুতে তোমার ঢাল এটা ধনাত্মক, এবং এখানে এটা কিছুটা কম ধনাত্মক, এবং এখানে এটা 0, এবং এখানে এটা ঋণাত্মক হতে শুরু করে, এবং এখানে এটা আরো বেশি ঋণাত্মক হয়ে যায়, এবং তারপর এটা আরো বেশি ঋণাত্মক হয়ে যায়। তো এখানে এই ঢালের পরিবর্তন হলো ঋণাত্মক। সুতরাং এর একটি সর্বোচ্চ বিন্দু আছে এবং এটা নিম্নগামী অবতল। এখন এর ঢালটা দেখতে তাহলে কেমন দেখায়? এই ক্ষেত্রে তাহলে এর ডেরিভেটিভ হবে এইরকম কিছু একটা, কারণ এখানে প্রথমে এখানে ডেরিভেটিভটা খুব অনেক বেশি বড় একটি সংখ্যা ছিল, এবং ধীরে ধীরে এর ঢালটা, এই ঢালের মানটা আসলে ধীরে ধীরে কমতে থাকে। তাহলে এখন এইটার ঢাল দেখতে কেমন হবে? অর্থাৎ দ্বিতীয় ডেরিভেটিভটা দেখতে কেমন হবে? তো এইটার দ্বিতীয় ডেরিভেটিভ এই ক্ষেত্রে এটা হবে ঋণাত্মক একটি সংখ্যা। তো এটা কিছুটা এমন হবে, এখানে এটা ঋণাত্মক সংখ্যা, এবং আমি ধরে নিচ্ছি যে এই বিন্দুটি হলো 0 0 বিন্দু। এখন আমার সময় প্রায় শেষ হয়ে আসছে। তো এখানে আমি তোমাদের দেখালাম যে সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দু কেমন হয়, এবং এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে একটি আনতি বিন্দু কেমন হয়, এবং তারপরে আমরা অনেকগুলি কিছু উদাহরণ করব। তো এখানে আমি এটি করলাম কারণ আমি তোমাদের বুঝাতে চেয়েছিলাম যে এই তোমরা যে নিয়মগুলি করো, যে একটি দ্বিতীয় ডেরিভেটিভ যদি ধনাত্মক হয় তাহলে এটা সর্বনিম্ন বিন্দু হয় এবং এর অবতল ঊর্ধ্বগামী হয়। তো এইগুলি আসলে কোনো জাদু থেকে আসেনি, তো এটাই আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম, এবং আমি আশা করছি যে তোমরা এটা বুঝতে পারছো। এবং তারপর আমাদের ঢাল, আমাদের প্রথম ডেরিভেটিভ যখন 0 হয় এর মানে হলো যে এখানে এর ঢালটি হবে 0, এবং তারপর আছে আমাদের আনতি বিন্দু। তো এটা হলো আরো মজার একটি ব্যাপার। তো যাই হোক, এটা আমি পরের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব।